সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মুশকিল হাসান টিমের পক্ষ থেকে। আজকে আমরা ফিজিক্সের তরঙ্গ অধ্যায়ের বিট নিয়ে কিছু কথা বলবো। প্রথম অংশে আমরা বিটের গঠন প্রণালী নিয়ে ব্যাখ্যা করব। বিট হচ্ছে এমন একটা শব্দ যেখানে পর্যায়ক্রমিক হ্রাস এবং বৃদ্ধি ঘটে। শব্দটা একটি নির্দিষ্ট সময় পর পর হ্রাস হবে এবং বৃদ্ধি হবে, এটা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। এই ধরনের যে শব্দ, এই শব্দকে আমরা বিট বলতে পারি। বিটের যদি সাধারণভাবে আমরা কিছু উদাহরণ চিন্তা করতে চাই, তাহলে জন্মতে ছোট বাচ্চার কান্না, ওয়া ওয়া ওয়া, একবার লাউড হচ্ছে একবার সফট হচ্ছে, এটাকে যদিও এটা বিট না, আমরা চিন্তা করতে পারি বিটের উদাহরণটা চিন্তা করার জন্য। আবার বিটের যদি একদম সঠিক উদাহরণ চাই, তাহলে জীবনের শেষ মুহূর্তে যদি অ্যাম্বুলেন্সে উঠতে হয়, তাহলে দেখতে পাবো যে অ্যাম্বুলেন্সে যে সাইরেন বাজতেছে সেটা ওয়া 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 এরকম একটা সাউন্ড বাজতেছে। এখানে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে, অ্যাম্বুলেন্সের সাউন্ডটা একবার লাউড হচ্ছে একবার সফট হচ্ছে। এই ধরনের যে সাউন্ড, এটাকে আমরা বিট বলতে পারি। বিট মূলত মানে যদিও আমাদের শুনে মনে হয় যে এটি একটি কম্পাঙ্ক থেকে তৈরি হচ্ছে, মানে একটি ভোকাল থেকে তৈরি হচ্ছে, যে ওয়া ওয়া যেমন আমি গলা দিয়ে তৈরি করতেছি, কিন্তু আমরা সঠিক যদি বিটের ব্যাখ্যা বুঝতে চাই, তাহলে বিট মূলত দুইটি কম্পাঙ্কের ব্যতিচারের ফলে উৎপন্ন হয়। মানে দুটি কম্পাঙ্ক আমরা আলাদা আলাদা বাজাই, তার ফলে দুইটি কম্পাঙ্কের পার্থক্যের জন্য বিট উৎপন্ন হয়। আমরা যদি এটা বাস্তব উদাহরণ দেখতে চাই, তাহলে আমার মোবাইলে একটা অ্যাপ আছে, অ্যাপে আমি প্রথমে 445 হার্জের একটা সাউন্ড প্লে করলাম, এবং আমাদের সমান না কিন্তু খুবই কাছাকাছি মানের আর একটা ফ্রিকোয়েন্সি নিতে হবে। আমরা মনে করলাম 445-এর পাশাপাশি আমরা 440 সাউন্ড প্লে করতেছি। তাহলে তোমরা শুনতে পাচ্ছ যে এখানে পর্যায়ক্রমিক একটা হ্রাস বৃদ্ধি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা 445 এবং 440 দুইটি কম্পাঙ্ক আলাদাভাবে চালু করেছি, এর ফলে আমরা পর্যায়ক্রমিক হ্রাস এবং বৃদ্ধি শুনতে পাচ্ছি। এটি মূলত বিট। চলো আর কিছু উদাহরণের মাধ্যমে বিটের সংজ্ঞাগুলো আমরা বোঝার চেষ্টা করি। বিটের গঠন প্রণালী বোঝার জন্য প্রথমে আমরা চিন্তা করি আমরা একটি স্পিকার নিলাম। এটি একটি স্পিকার, যে স্পিকারটি 440 হার্টজ কম্পাঙ্ক। তো স্পিকারটি কিভাবে সাউন্ড দিচ্ছে, যে স্পিকার থেকে কিছু মানে মনে করি যে সাউন্ড বের হচ্ছে, এখানে আমাদের কিছু এয়ার মলিকিউল আছে, এই এয়ার মলিকিউলকে কাঁপাচ্ছে। এই স্পিকার ফলে এভাবে এই রাশিগুলো এয়ার মলিকিউলকে কাঁপাচ্ছে, এর ফলে মূলত এই এয়ার মলিকিউলগুলো কাঁপতেছে আর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। আমরা সকলে জানি যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তো আমরা হিসাবের সুবিধার্থে একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট এয়ার মলিকিউল ধরে নিলাম, সেটা হচ্ছে এটা। তো যখন এই শব্দটি যাচ্ছে, তখন এয়ার মলিকিউলটা কিভাবে কাঁপতেছে, প্রথমে একটি এ পাশে যাচ্ছে, আবার এই পাশ থেকে ব্যাক করতেছে, আবার এই পাশে সেম সরণ হচ্ছে, সেম বিস্তারে সরণ হচ্ছে, আবার ব্যাক করতেছে। এইভাবে এই নির্দিষ্ট এয়ার মলিকিউলটা আমাদের স্পন্দন দিচ্ছে। তো আমরা যদি এই এয়ার মলিকিউলের জন্য এর সরণ এবং সময়ে গ্রাফ অঙ্কন করতে চাই, তাহলে আমাদের গ্রাফটি কেমন হয়? তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর সময় নেই, সরণ নেই, তাহলে আমাদের সরণটি কি হচ্ছে, প্রথমে এটি এখানে ছিল, প্রথমে এদিকে একটু চলে যাচ্ছে, তো সরণটা আমাদের গ্রাফটা হবে প্রথমে এরকম, আবার ব্যাক করে এই বিন্দুতে আসবে, তারপরে সরণটা হবে এরকম। এভাবে এটি চলতেই থাকবে যতক্ষণ আমাদের স্পিকার চালু থাকবে। তো এটি মূলত আমাদের এই নির্দিষ্ট এয়ার পার্টিকুলের জন্য গ্রাফ। এখন আমরা করতেছি কি, আর একটা স্পিকার নিচ্ছি যেটারও কম্পাঙ্ক 440 হার্জ। তো সেম, সেও একটা এয়ার মলিকিউলকে কাঁপাচ্ছে। আমরা জানি কম্পনের ফলে আমরা সাউন্ড শুনতে পাই, নির্দিষ্ট একটি এয়ার মলিকিউলকে কাঁপাচ্ছে। তো এটার ক্ষেত্রেও যেহেতু কম্পাঙ্ক একদম সেম সাউন্ড কিন্তু আলাদা স্পিকার, এটা 1 নম্বর স্পিকার, এটা 2 নম্বর স্পিকার। তো এটাও যেহেতু আমাদের 440 হার্জ সাউন্ড দিচ্ছে, আমরা এটার ক্ষেত্রেও গ্রাফটা পাবো সেম টু সেম, টি ভার্সেস টি গ্রাফ। তো আমরা যদি এখন চিন্তা করি যে আমরা দুইটি স্পিকারকে একই সাথে বাজাবো, আমরা একটি স্পিকারকে আরেকটি স্পিকারের উপর রাখবো এবং একটি স্পিকার দ্বারা আরেকটি স্পিকারকে ওভারল্যাপ করার চেষ্টা করব, তাহলে আমাদের কি হচ্ছে, পজ করো রে। তো আমরা যদি
এই দুইটি স্পিকারকে, একটি স্পিকারকে আরেকটি স্পিকারের উপরে রাখি, তাহলে একটা স্পিকার রাখলাম, আমরা আরেকটি স্পিকার একদম উপরে রাখলাম, আমরা একই সাথে শব্দ উৎপন্ন করতে চাচ্ছি, তাহলে এরা একই সাথে ধরি একই সাথে সাউন্ড দিচ্ছে। এখানে মলিকিউল আছে, এয়ার মলিকিউল, একটা নির্দিষ্ট পার্টিকুলার এয়ার মলিকিউল ধরে নিলাম। তো প্রথমে যখন একটি সাউন্ড ছিল, একটি স্পিকার ছিল, সে এয়ার মলিকিউলের এতদূর পর্যন্ত স্মরণ ঘটাতে পারতেছিল, এটা ছিল বিস্তার। কিন্তু একই পরিমাণ শক্তি আরেকটা স্পিকার তাকে প্রদান করতেছে, মানে এই কণাটাকে তারা নাচাতে চেষ্টা করতেছে। যদি আমরা দুলাটাকে নাচার সাথে তুলনা করি, তাহলে একজন ধাক্কা দিচ্ছে এয়ার মলিকিউলকে এইভাবে, সে একটু আস্তে, মানে সেটা একটা নির্দিষ্ট মানে বিস্তারে কাঁপতেছে, কিন্তু আরো একটা আমরা এইভাবে দুই হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, ফলে এয়ার মলিকিউলটা বেশি বিস্তারে কাঁপতেছে, মানে যেটা এতটুকু কাঁপতো সেটা আর একটু বেশি কাঁপতেছে, আবার এইদিকেও বেশি কাঁপতেছে। এর ফলে সাউন্ডটা আমরা অনেক লাউড শুনতে পাচ্ছি। আমরা যদি এটার গ্রাফ চিন্তা করি, তাহলে প্রথম স্পিকারের ক্ষেত্রে গ্রাফটা যেহেতু সেম, আবার দ্বিতীয় স্পিকারের ক্ষেত্রেও একই গ্রাফ পাচ্ছি আমরা। ফলে আমাদের সাউন্ডের হচ্ছে কি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার পাচ্ছি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লাউড, আমরা যদি মেইন গ্রাফটা আঁকার চেষ্টা করি, তখন অনেক লাউড একটা সাউন্ড শুনতে পাচ্ছি। দুইটা মিলে একটাকে নাচানোর চেষ্টা করছে, এর ফলে বিস্তার বেশি হচ্ছে, কম্পন বেশি হচ্ছে, সাউন্ডটা এরকম লাউড একটা সাউন্ড শোনা যাবে। তো এখানে এইভাবে মানে দুইটি স্পিকার দ্বারা আমরা একটা মানে কণার স্মরণ ঘটানোর চেষ্টা করছি। দুইটি স্পিকারের একটি কণাকে একইভাবে ধাক্কা দিচ্ছে, দিয়ে তার স্মরণ বেশি ঘটাচ্ছে, তার কম্পন বেশি ঘটাচ্ছে, এর ফলে সাউন্ডটা আমরা জোরে শুনতে পাচ্ছি। তো এবার আমরা দেখলাম যে দুটি স্পিকারকে দিয়ে আমরা একটা এয়ার মলিকিউলকে বেশি বিস্তারে কাঁপাতে পারছি, সাউন্ডটা অনেক জোরে শুনতে পাচ্ছি। সেম কাজটাই করতেছি, দুটি স্পিকার নিলাম, আবারও 440 হার্জ, আর একটা স্পিকার 440 হার্জ। তো প্রথম স্পিকারের ক্ষেত্রে আমরা যে গ্রাফটি পেয়েছিলাম, সেই গ্রাফটি ছিল এমন। দ্বিতীয় স্পিকার একই কম্পাঙ্ক, মানে কণা স্মরণের যে গ্রাফটি পেয়েছিলাম, গ্রাফটি ছিল একদম সেম। তো এখন আমরা একই সাথে ওভারল্যাপ করার চেষ্টা করতেছি না। আগের যে চিত্রটি ছিল সেখানে আমরা একই সাথে কণার বিস্তারগুলো মিলানোর চেষ্টা করেছি এবং ওভারল্যাপ করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমরা দুইটি স্পিকারকে একটু সামান্য আগে পিছিয়ে নিব। একটা স্পিকারকে সামান্য আগে নিলাম, আর একটি স্পিকারকে সামান্য পরে নিলাম, ফলে তরঙ্গগুলো একটু পরে সৃষ্টি হচ্ছে। তো সেম প্রসেসে যদি আমরা নেই, আমাদের প্রথম গ্রাফটি ছিল এটা, আমরা একটু যেহেতু ডিফারেন্টে শুরু করলাম, সেহেতু আমাদের দ্বিতীয় যে গ্রাফ, দ্বিতীয় সাউন্ড স্পিকারের জন্য এয়ার মলিকুলের যে গ্রাফ, স্মরণের যে গ্রাফ, সেটা আসতেছে এরকম। আমরা একটু পরে শুরু করলাম, মানে এতটুকু, এই স্পিকারটা এতটুকু বাজার পর আমরা এই স্পিকারটা অন করলাম, তাহলে এটাই আমরা পাচ্ছি সেম। তো এই গ্রাফটা যদি এখানে আমরা বসিয়ে দিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, সম্পূর্ণ ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে। কেন ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে? যে এই স্পিকারটার ক্ষেত্রে তখন এয়ার মলিকিউলগুলো, একটা পার্টিকুলার এয়ার মলিকিউল ধরে নিলাম, একটা স্পিকার আমাদের মলিকিউলটাকে এ পাশে নিয়ে যেতে চাচ্ছে, উপরের দিকেটাকে আমরা এই পাশে চিন্তা করলাম, আর একটা স্পিকার এয়ার মলিকিউলটাকে এই পাশে নিয়ে আসার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, এয়ার মলিকিউলটা কোনোভাবে কম্পন দিচ্ছে না, দোলা দিচ্ছে না, এর ফলে সাউন্ড উৎপন্ন হচ্ছে না। ফলে দুইটি স্পিকারকে আমরা এমনভাবে রাখলাম, দুইটি স্পিকার আমরা বাজাচ্ছি কিন্তু আমরা কোনো সাউন্ড শুনতে পাবো না। বিষয়টা আসলে অনেক মজার। তো এখানে একটা এখানে মানে পরস্পরকে ক্যান্সেল আউট করতেছে। এই স্পিকারের এটা এদিকে নিয়ে যেতে চাচ্ছে, এটা এদিকে নিয়ে যেতে চাচ্ছে, ফলে মানে কোনাটা কোনো দিকেই যেতে পারতেছে না, কোনো স্মরণ হচ্ছে না। এখানে কোনাটার অবস্থা একদম বিশ্রী, দুইজন টানাটানি করতেছে কিন্তু সে একদম মাঝখানে স্টিল, কোনো স্মরণ হচ্ছে না, একদম বিধি তুমি বলে দাও এরকম একটা অবস্থা। কোনাটি কোনো স্মরণ হচ্ছে না, এই কারণে আমরা কোনো বিট এখানে শুনতে পাবো না। তো
তো এতক্ষণ ক্লাসে আমরা দুইটি কেস দেখলাম। একটা কেস দেখলাম যে একই মানে কম্পাঙ্ক 440 হার্জ কম্পাঙ্ক আমাদের একই সাথে আমরা ওভারল্যাপ করাচ্ছি, ফলে আমরা একটা লাউড সাউন্ড শুনতে পাচ্ছি, এরকম সাউন্ড শুনতে পাচ্ছি, মানে কোনোটা স্মরণ বেশি হচ্ছে। আরেকটা ক্ষেত্রে 440 হার্জ কম্পাঙ্কের দুটি স্পিকার আমরা বাজাচ্ছি, কিন্তু আমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, কারণ আমরা একটা নির্দিষ্ট গ্যাপ পর শুরু করতেছি। ফলে আমরা যে গ্রাফটা পাচ্ছি দুইটি ফলে মূল গ্রাফ, সেটা একদম শূন্য। তারপরে আমরা আগেকার গ্রাফটাই দাগাই, এরকম একটা সাউন্ড পাচ্ছি, পরস্পরকে ক্যান্সেল আউট করছে, কোনোটা কোনো দিকেই যেতে পারছে না। এতক্ষণ আমরা কাজ করলাম, দুইটি স্পিকারের কম্পাঙ্ক ছিল 440, ফলে আমরা একটাই সাউন্ড শুনতে পাইছি, যে সাউন্ডটা ছিল এরকম। আমরা যদি 440 হার্জ প্লে করি, 440 হার্জ, আমি আরেকটা ফোনেও 440 হার্জ প্লে করতেছি, তাহলে এটা স্বাভাবিকভাবে জুড়ে শোনা যায়, এটা সকলে আমরা জানি। নতুন এটা ছিল আমাদের মূল অংশ। তো এখন আমরা খুবই সামান্য পার্থক্য নিব দুইটি স্পিকারের ফ্রিকোয়েন্সির মধ্যে। দুটি স্পিকারের ফ্রিকোয়েন্সির যদি সামান্য পার্থক্য নিই, তাহলে আমাদের গ্রাফগুলো কেমন দেখাবে। আমরা একটা 440 হার্জ কম্পাঙ্কের জন্য কণার স্মরণের গ্রাফটা যদি দাগাই, তাহলে গ্রাফটা আরেকটা নিলাম 445 নিই। আসলে 10টি হলে বিট শুনতে পায়, পার্থক্য 10টি হলে বিট শুনতে পায়, কিন্তু এর বেশি হলে আমাদের মস্তিষ্ক অনুভব করতে পারে না। 5টি কম নেই। তো যেহেতু এখানে 545 হার্জে একটি শব্দ, তাহলে এটি নিশ্চয় 440 হার্জের কম্পাঙ্ক থেকে এই যে আমরা যে নির্দিষ্ট একটি এয়ার মলিকুল ধরে নিয়েছিলাম, সেটিকে বেশি বিস্তারে কাঁপানো শুরু করবে। তাহলে গ্রাফটি এটা থেকে একটু বড় হবে, একটু বড় গ্রাফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি শীর্ষবিন্দু এর মধ্যে পার্থক্য থেকে এই দুইটির মধ্যে শীর্ষবিন্দুর পার্থক্য একটু বেশি, এটা থেকে এটা একটু বেশি। এর ফলে হচ্ছে কি, আমরা যদি গ্রাফগুলো চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এর ফলে আমাদের কিছু কিছু জায়গায় মানে গঠনমূলক ব্যতিচার প্রথম স্পিকারের যে ক্ষেত্রে যেমন হয়েছিল, যে প্রত্যেকটাকে ওভারল্যাপ করতেছে, আমরা একটা লাউড সাউন্ড শুনতে পাচ্ছি। আবার আমরা দ্বিতীয় অংশটাকে দেখতে পেলাম যে এখানে একটি অপরকে ক্যান্সেল আউট করছে, ফলে দুইটি বিট আমরা উৎপন্ন করছি, কিন্তু দুইটি সাউন্ড উৎপন্ন করছি, কিন্তু কোনো বিট শুনতে পাচ্ছি না। তো 445 যদি করি, তাহলে এখানে ফ্রিকোয়েন্সিগুলো আলাদাভাবে, দুইটি তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, কিছু মুহূর্তে আমাদের গঠনমূলক, মানে এটার তরঙ্গ শীর্ষ মিলে যাবে, কিছু সময় ক্যান্সেল আউট করবে। এর ফলে কিছু সময় শব্দটাকে আমরা জোরে শুনতে পাবো, আবার কিছু সময় পর শব্দটাকে আমরা আস্তে শুনতে পাবো। মূলত এইভাবে বিট উৎপন্ন হয়। তো এখানে প্রথমে 440-এর ক্ষেত্রে যে গ্রাফটি রয়েছে, সেটা থেকে এটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য একটু বেশি। চলো আমরা সঠিকভাবে একটি গ্রাফ দেখার চেষ্টা করি, তাহলে গ্রাফটি কেমন হয়। যেখানে লালটা 440 হার্জ, নীল 445 হার্জ। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি, যেখানে আমরা লালটার ক্ষেত্রে দেখি, লালটার ক্ষেত্রে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য সমান, এতটুকুর দৈর্ঘ্য যা, এতটুকুর দৈর্ঘ্য তা, এইটুকুর দৈর্ঘ্য যা, এইটুকুর দৈর্ঘ্য তা। এইভাবে প্রত্যেকটা তরঙ্গ শীর্ষবিন্দুর মধ্যে যে পার্থক্য রয়েছে এটি সমান। আবার নীলের ক্ষেত্রে যদি আমরা দেখি, নীলের ক্ষেত্রে একটু পার্থক্য বেশি, যেমন এখানে দেখো এতটুকু এখানে আছে। নীলের ক্ষেত্রে হচ্ছে কি, নীলের ক্ষেত্রে একটু বেশি পার্থক্য। এর ফলে কিছু কিছু জায়গায় আমাদের মানে প্রথম স্পিকারের মতন ধ্বংসাত্মক, প্রথম দুইটি স্পিকারের মতন গঠনমূলক, এবং দ্বিতীয় স্পিকারের মতন অনেক সময় ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আমরা যদি চিত্রটা ভালোভাবে খেয়াল করি, এখানে যখন আমাদের দুইটি স্পিকারকে একসাথে বাজানো শুরু করেছি, একটি স্পিকারের মানে কম্পাঙ্ক 440 হার্জ এবং আরেকটি স্পিকারের কম্পাঙ্ক 445 হার্জ আমরা বাজানো শুরু করেছি, এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটি একদম সঠিকভাবে অঙ্কন করা, যদিও কিছু জায়গায় সামান্য পেন মিস্টেক থাকতে পারে। এই গ্রাফটা আসলে কম্পিউটার অথবা গ্রাফ কাগজে দাগানোর কথা, আমি এটা হাতে দাগানোর চেষ্টা করেছি। তো সামান্য জায়গায় কিছু ভুল থাকলে তোমরা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবে। এখানে দেখতে পাচ্ছি যে একদম আমাদের যে প্রথম চিত্র ছিল, সেই প্রথম চিত্রের মতন গঠনমূলক ব্যতিচার হয়েছে।
মানে একটি কণাকে একটি নির্দিষ্ট এয়ার মলিকিউলকে কাঁপানোর চেষ্টা করছে, দুইটাই একই দিকে কাঁপানোর চেষ্টা করছে, ফলে এখানে আমরা একটা লাউড সাউন্ড শুনতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ফেজ যদি দেখি, তাহলে এখানেও আমাদের লাউড ভাবে মানে কাঁপানোর ভাবে মানে লাউড সাউন্ড আসতেছে, কিন্তু আগেকার থেকে একটু কম, মানে কণাটার বিস্তার একটু কমে যাচ্ছে। হচ্ছে কি, এখানে দুইটি কণা সম্পূর্ণ একই দিকে নিয়ে যেতে যাচ্ছে, একটি বৃহত্তর বিস্তারে কাঁপতেছে। পরের ক্ষেত্রে একটি কণা সামান্য সামনের দিকে নিয়ে যাচ্ছে, একটু তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, ফলে কণাটার সরণ একটু কমে যাচ্ছে। তৃতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে প্রথমে তো কোনো গ্যাপই ছিল না, তৃতীয় ক্ষেত্রে গ্যাপটা আর একটু বৃদ্ধি পাচ্ছে, চতুর্থ ক্ষেত্রে গ্যাপটি আর একটু বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি পঞ্চম ক্ষেত্রে দেখি, তাহলে পঞ্চম ক্ষেত্রে একদম যে দ্বিতীয় দুইটি স্পিকারকে একটু সামনে পিছনে নিয়ে দেখেছিলাম, একদম দুইটা স্পিকার অন করতেছি কিন্তু সাউন্ড আসতেছে না, কারণ এয়ার মলিকুলের কোনো কম্পন হচ্ছে না। একটি স্পিকার চাচ্ছে তরঙ্গ মানে কণাটাকে সামনের দিকে নিয়ে যেতে, আরেকটা কণা চাচ্ছে তরঙ্গটাকে পিছনের দিকে নিয়ে আসতে, ফলে কণাটা কোনো দিকে যাচ্ছে না, একটা স্থির অবস্থান আছে এবং সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা দুইটি কম্পাঙ্ক নিলাম, প্রথমে দেখলাম যে এখানে দুইটি কণা একই দিকে নিয়ে যেতে যাচ্ছে, তারপরে সাউন্ডের লাউডনেস আস্তে আস্তে কমতে আসে এবং এই বিন্দুতে এসে একদম তারা পরস্পরকে ক্যান্সেল আউট করতেছে। ক্যান্সেল আউট করার পরবর্তীতেও আমরা যদি দেখতে পাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি আলাদা আলাদা তরঙ্গ মানে কম্পাঙ্কের জন্য যে গ্রাফটি পাচ্ছি, এখানে সর্বপ্রথম বৃহত্তর বিস্তারে কাঁপানোর চেষ্টা করছে, দুইটি কণা একটি কণাকে একই দিকে কাঁপাচ্ছে, ফলে একটি বৃহত্তর বিস্তারে কাঁপতেছে, একটা লাউড সাউন্ড শুনতে পাচ্ছি। পরবর্তীতে সাউন্ডটা কমতে আসে, কারণ মানে আস্তে আস্তে এটা সামনের দিকে একটু নিয়ে যেতে চাচ্ছে, এটা একটু পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে, এভাবে একদম এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে পরস্পরকে ক্যান্সেল আউট করতেছে, এখানে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। পরবর্তীতে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটির মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল আগে বাড়তেছিল, আবার এখানে কমা শুরু করছে। এখানে দেখো এতটুকু ছিল, তারপর আস্তে আস্তে কমা শুরু করছে, এখানে সামান্য এতটুকু, এখানে এতটুকু। এই বিন্দুতে আবার দেখতে পাচ্ছি যে এখানে তো তরঙ্গ দৈর্ঘ্যর কোনো পার্থক্য নাই, ফলে এখানে আবার আমরা একটি গঠনমূলক ব্যতিচার পাচ্ছি এবং সাউন্ডটা জোরে শুনতে পাচ্ছি। মানে আবার মানে এই নির্দিষ্ট এয়ার মলিকিউলকে দুইটি স্পিকার একই দিকে নিয়ে যেতে চাচ্ছে, ফলে যা হচ্ছে এখানে প্রথমে আমরা জোরে শুনতে পাচ্ছি, তারপরে সাউন্ডের লাউডনেস আস্তে আস্তে কমতে কমতে একদম সফট, মানে শুনতেই পাচ্ছেন, তারপরে লাউডনেস আবার বাড়তেছে, বাড়তে বাড়তে একটা বিদ্যুতে যাচ্ছে, যেখানে আবার আমরা লাউড সাউন্ড শুনতে পাচ্ছি, আবার পরবর্তীতে সাউন্ডটা কমতে যাচ্ছে। এভাবে আমাদের দুইটি যদি খুবই কাছাকাছি মানের আসলে বিট উৎপন্ন হয়, কিন্তু আমাদের মস্তিষ্ক 400 মানে 10টার বেশি বিট শুনতে পায় না। আমাদের মস্তিষ্ক যদি আমরা কিছু ধরে রাখতে চাই, তাহলে একটা ইনফরমেশনের পর আর একটা ইনফরমেশন 0.1 সেকেন্ড পর আসতে হয়, তাহলে আমাদের মস্তিষ্ক সেটা আলাদাভাবে ক্যাচ আপ করতে পারে। তো এখানে 10টার বেশি যদি বিট হয়, তাহলে বিট অবশ্যই উৎপন্ন হয়, কিন্তু সেই বিটটা আমরা অনুভব করতে পারি না। এভাবে মূলত বিট উৎপন্ন হয়, কিন্তু বিটের যদি আসল সংখ্যা বলতে পারি, তাহলে একটি সেকেন্ডে কতটি মানে লাউড সাউন্ড এবং কতটি সফট সাউন্ড শোনা যাচ্ছে, মানে এতটুকু শেষ করে এতটুকুর সামনে আসা পর্যন্ত এই পুনরাবৃত্তিটি একটি সেকেন্ডে কয়বার হচ্ছে, এটি বিটের সংখ্যা। বিটের সংখ্যা যদি বলতে চাই একদম সঠিকভাবে, তাহলে সংখ্যাটি দাঁড়ায় এরকম যে দুইটি সমান নয় কিন্তু কাছাকাছি মানের কম্পাঙ্কের দুইটি শব্দকে একই সাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে কিছু হ্রাস এবং বৃদ্ধি পর্যায়ক্রমিকভাবে হয়, এটাকে বিট বলে। আমরা যদি বিটের কিছু প্র্যাকটিক্যাল দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি আমাদের হাতে দুইটি মোবাইল আছে, দুইটি মোবাইলকে আমরা 440 হার্টজ কম্পাঙ্কে নিয়ে আসলাম। আমরা দুইটি মোবাইলকে 440 হার্টজ কম্পাঙ্কে নিয়ে আসছি, ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো বিট উৎপন্ন হচ্ছে না, একদম গঠনমূলক ব্যতিচার হচ্ছে। এখন একটা মোবাইলে আমরা ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানো শুরু করব, তো একটাতে আমরা 440 হার্টজ ছিল, একটাতে 441 হার্টজ করলাম, তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রতি সেকেন্ডে একটি বিট উৎপন্ন হচ্ছে। ভালো করে খেয়াল করো, দেখো এখানে শব্দের হ্রাস বৃদ্ধি হচ্ছে। দেখো দুইটা ফ্রিকোয়েন্সি আমরা দুইটি মোবাইল থেকে প্লে করছি, তারপরেও আমরা শব্দের হ্রাস বৃদ্ধি দেখতে পাচ্ছি, এটি মূলত বিট। আমরা যদি এটার মান আরো বাড়াতে পারি, এটা 42 করলাম, দেখো বিটটা একটু জোরে বাজতেছে, কারণ সেকেন্ডে 2টি করে বিট বাজতেছে। আমরা 3টি করলাম, ফলে সেকেন্ডে 3টি করে বিট বাজছে। 4টি করলাম, তোমরা বুঝতে পারতেছো নাকি বিট
বাড়তে আছে। আমরা যদি আরো এভাবে বাড়াই 45 করলাম, সেকেন্ডে 5টি বিট শুনতে পাচ্ছি। 46 করি, 47 করলাম, দেখো আমরা দুইটি মোবাইল থেকে দুইটি ফ্রিকোয়েন্সি প্লে করছি, কিন্তু আমরা একটা শব্দের তারতম্য নির্দিষ্ট সময় পরপর শুনতে পাচ্ছি। এটি মূলত বিট। আমরা যদি আরো একটু বাড়াই, যে এই যে পর্যায়ক্রমিকভাবে হ্রাস এবং বৃদ্ধি শুনতে পাচ্ছি, এটি বিট। প্রতি সেকেন্ডে কয়টি হ্রাস এবং প্রতি সেকেন্ডে কয়টি বৃদ্ধি হচ্ছে, এটি মূলত বিট। এবং বিটের যে গাণিতিক সূত্র সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে বিট ফ্রিকোয়েন্সি অফ বিট ইজ ইকুয়াল টু f1 মাইনাস f2। এখন আমরা এখানে দেখলাম যে এখানে আমরা 440 হার্টজ কম্পাঙ্কের একটি স্পিকার নিয়েছি এবং 445 হার্টজ কম্পাঙ্কের একটি স্পিকার নিয়েছি। তো এখানে বিট সংখ্যা হতে পারে 445 মাইনাস 440, মানে এখানে বিট অসংখ্য উৎপন্ন হবে, কিন্তু প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা হবে 5টি। তো এখানে যেহেতু f1 মাইনাস f2 আছে, এখানে তো f1 এর মানও 440 হতে পারে। 440 বিয়োগ 445, ফলে মাইনাস মান আসতে পারে। ফলে এটাকে আমরা একটা মডুলাস দিয়ে দিই, এবং বেশিরভাগ বইয়ে এটা একদম মডুলার চিহ্নকে ক্যান্সেল করে ভ্যারিজিয়ার চিহ্ন দেওয়া আছে। এটার এই সূত্রের মাধ্যমে আমাদের এসএসসি লেভেলের সকল সূত্র বিটের সলভ হয়। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো আজকে আমরা দেখলাম একটা বিট কিভাবে গঠন হচ্ছে। এখানে দেখতে পেলাম যে দুইটি খুবই কাছাকাছি মানে কম্পাঙ্কের শব্দের কারণে শব্দের হ্রাস বৃদ্ধি হচ্ছে একটি পর্যায়ক্রমিকভাবে, এটি মূলত বিট। তো বিটের গঠন প্রণালী দেখলাম, সূত্র দেখলাম। নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা দেখব বিটের সকল ম্যাথগুলো, মানে প্রত্যেকটা টাইপ থেকে আমরা আলাদা আলাদা ম্যাথ করব। আজকে আমি সামনে ছিলাম ইস্তাক ফয়সাল শাওন, এবং তোমাদের ক্যামেরার পিছনে সহযোগিতায় ছিলেন রায়দা হাসান রিয়াদ এবং আলামিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।